সমাসটা যদি একটু সার কথাটা বুঝাই দিতেন, সমাসের সার কথা। সমাসের সার কথা কি? সমাস কিন্তু কঠিন কিছু না, সমাস বুঝলে আসলে সহজ। সমাস নিয়ে কিছু কথা বলবো, শুধু মনোযোগ দিয়ে শুনলে আশা করি এর মধ্যে দেখে কমন পড়ার সম্ভাবনা আছে। পরীক্ষার মধ্যে আসবে বেশ বাক্য সহ সমাস নির্ণয়। বেশ বাক্যটা কি? সমাস মানে মিলন, সংক্ষেপণ, এগুলো বলার দরকার নাই। সমাস কত প্রকার এগুলো আসবে না, একটা সমাস দিয়ে বসবে। যেমন এখানে যদি বলে চৌরাস্তা, চৌরাস্তা কোন সমাস? চৌরাস্তা বলতে এখানে কি বোঝাচ্ছে? চৌরাস্তা বলতে এখানে বোঝাচ্ছে যে চার রাস্তার সমাহার। আর কোন সমাসের মধ্যে যদি সমাহার কথাটা থাকে, উল্লেখ থাকে, তাহলে হবে চৌরাস্তা। কিন্তু প্রশ্ন হলো এখানে তো ভেষ বাক্য তো থাকবে না, থাকবে তো চৌরাস্তা। তার মানে আমাকে কি সমস্ত পদ দেখে আমাকে সমাস চিনতে হবে, ঠিক না? আচ্ছা, সমাস 6 প্রকারে আমি ধারাবাহিকভাবে কিছু কথা বলি, মনোযোগ সহকারে শুনলে আশা করা হয়ে যাবে। যদি প্রথমটা আসে দ্বন্দ্ব সমাস, একটা কথা অবশ্যই মাথায় রাখবে। দ্বন্দ্ব সমাস নিয়ে যদি আমি কথা বলি, দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাসের উভয় পদ প্রাধান্য পাবে। দ্বন্দ্ব সমাস এমন একটা সমাস যেটা উভয় পদ প্রাধান্য পাবে। কি? আর দ্বন্দ্ব সমাসের আমি যদি ভেষ বাক্য করতে যাই, কি লিখবো? দ্বন্দ্ব সমাসের ভেষ বাক্য করতে হলে ও এবং আর যুক্ত করে আমি ভেষ বাক্য করতে পারি। যেমন মা বাবা দুজনকে বোঝাচ্ছে, আমি লিখতে পারি মা ও বাবা, মাসি পিসি, মাসি ও পিসি, উঁচু নিচু, উঁচু ও নিচু, জমা করচ, জমা ও করচ। সহজ না দ্বন্দ্ব সমাসটা? মানে দ্বন্দ্ব সমাসের মধ্যে একটা হাইফেন থাকবে, আমি যদি ভেষ বাক্য করতে যাই ও এবং আর মধ্যে ইউজ করে কিন্তু আমি ভেষ বাক্যটা করতে পারবো দ্বন্দ্ব সমাসে। দেখুন আসো, এখানে আইবে, জমা করচ, অহিনুকুল, এগুলো হলো দ্বন্দ্ব সমাস, মানে উভয় পদকে বোঝাবে, সেটা হলো দ্বন্দ্ব সমাস। আরেকটা দ্বন্দ্ব সমাস মধ্যে একটা আছে, যদি তাকে এরকম বিভক্তি সহ যদি থাকে দুধে ভাতে, এটাকে বলে অলুক দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্ব মানে কি? বিভক্তি সহ যদি কোনো সমাস থাকে, দ্বন্দ্বতা বিভক্তি সহ যদি মধ্যে হাইফেন দিয়ে একটা সমাস থাকে, এটা দ্বন্দ্ব সমাস। কি হবে? দুধে ও ভাতে, দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসের ভেষ বাক্য কিন্তু কঠিন কিছু না। দ্বিগু সমাস, দ্বিগু মানে সমাসটা আমি যদি একটু চিন্তা করি, দ্বিগু, দ্বিগু আমরা জানি দ্বি মানে কি? দ্বি মানে দুই। তো দুই কি একটা সংখ্যা না? দুই যদি সংখ্যা হয়, তার মানে আমাদেরকে এখানে মাথায় রাখতে হবে দ্বিগু সমাসের সামনে একটা সংখ্যা থাকবে, সেটা হয়ে যাবে দ্বিগু সমাস। এখন দ্বন্দ্ব সমাসের ভেষ বাক্যর কৌশল কিন্তু আমি বলছি, ও এবং আর দিয়ে কিন্তু হয়ে যাবে। কিন্তু দ্বিগু সমাসের হবে কি? দ্বিগু সমাসের সাধারণত এখানে সমাহার দ্বারা এই ভেষ বাক্যটা করতে হবে। যেমন এখানে যদি থাকে পঞ্চবটি, মানে কি? পঞ্চবটের সমাহার। এই যে সমাহার কথাটা কিন্তু লিখতে হবে, পঞ্চবটি। আচ্ছা, পঞ্চবটি বলতে এটা যে দ্বিগু সমাস, এটা বোঝার কৌশলটা কি? সামনে কি থাকবে? সংখ্যা থাকবে। ভেষ বাক্য করার সময় কি করতে হবে? সমাহার লিখতে হবে। পঞ্চবটি মানে কি? মাতা, 3 মাতা সমাহার, হ্যাঁ। চৌরাস্তা, 4 রাস্তা সমাহার। পঞ্চবটি, পঞ্চবটের সমাহার। এই যে জিনিসগুলা এখানে থাকতে পারে। পশুরি, এই সমাসটা অনেক ক্ষেত্রে আসে। পশুরি হলো এখানে মূলত 5 সেরের সমাহার। এই যে, তার মানে দ্বিগু সমাস আমি চিনব কিভাবে? সামনে সংখ্যা থাকবে এবং পরপদ প্রাধান্য থাকবে, আর সেই সাথে যদি আমি সমস্ত পদ দেখে ভেষ বাক্যটা নির্ণয় করবো, এটা হলো 5 পশুরি, 5 সেরের সমাহার, পঞ্চবটি, পঞ্চবটের সমাহার, চৌরাস্তা, 4 রাস্তার সমাহার। তার মানে জিনিসটা হবে এরকম, মূল জিনিসটা সমাহার দিয়ে আমি এটাকে কি করতে হবে? আমাকে ভেষ বাক্যটা করতে হবে। বলেছে তৎপুরুষ, তৎপুরুষ সমাসেরও পরপদ প্রধান। তৎপুরুষ সমাস কিভাবে? এটা মনে রাখতে হবে, এটা বিভক্তির সাথে সম্পর্কযুক্ত, বিভক্তির সাথে সম্পর্কযুক্ত। তৎপুরুষ সমাসে এটা আপনি যদি বিভক্তি করতে যান, যদি এখানে থাকে মনে করে লিখলো কলা বেচা, কলা বেচা, এটা কি সমাস দিয়ে দিচ্ছে প্রশ্নের মধ্যে, কি বুঝবেন? তার কলা বেচা বলতে আমরা কি বুঝি? কলাকে বেচা। কলা বেচা বলতে কি? কলাকে বেচা, এটা আমার আপনাকে মনে রাখতে হবে। কলা বেচা বলতে কলাকে বেচা, যে এই যে বিভক্তিটা কিন্তু এখানে কি পাইছে? লোপ পাইছে। বিভক্তি দেখে কিন্তু আপনাকে যেতে হবে। যেমন কলা বেচা, এখানে কি কেরে কি দ্বিতীয় বিভক্তি, তার মানে এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। আপনাকে যদি ভাত রাধা, ভাত রাধা,
ভাত রাধা মানে কি? ভাত খেয়ে রাধা, তার মানে কে এখানে লোপ পাইছে, তার মানে এটাও কি দ্বিতীয় তৎপুরুষ সমাস। তার মানে সমস্ত পদ দেখে কিন্তু আপনাকে সমাসটা মূলত নির্ণয় করতে হবে। মন গড়া মানে কি? মন গড়া হলো মন ধারা ঘরা। আচ্ছা এবার আপনারা বলেন দ্বারা দেয়া করতে কোন বিভক্তি? কি দ্বারা দেয়া করতে? তৃতীয়া। তার মানে এটা কি তৃতীয় তৎপুরুষ সমাস। বিভক্তি যদি আপনি মনে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার তৎপুরুষ সমাসটা খুবই সহজ হয়ে যাবে। দেখবেন আপনার কি আছে, বিলাত ফেরত। বিলাত ফেরত, বিলাত ফেরত মানে কি? বিলাত থেকে ফেরত, বিলাত থেকে ফেরত। আপনি কিন্তু মূল কথাটা কিন্তু আপনাকে বুঝতে হবে, মূল জিনিসটা কি বোঝাচ্ছে। বিলাত ফেরত বলতে কি? বিলাত থেকে ফেরত বোঝায়। তো এইটা আপনার ভেষ বাক্য। থেকে হইতেছে কোন বিভক্তি? পঞ্চমী। তার মানে কি পঞ্চমী তৎপুরুষ সমাস। কঠিন কিছু না, মূল জিনিসটা হলো কি এটা আলাদা আলাদা সমাস ক্লাস দেওয়া দরকার, যেহেতু পরীক্ষার সামনে। এই জন্য আমি জাস্ট অল্প কথায় আমি যাতে একটু মোটামুটি একটা রিভিশন। এখানে আমি লিখছি কি মন মরা মানে কি? মনে মরা। মনে এই যে এ অন্তস্থ অ তে, এ অন্তস্থ তে কোন প্রকার তৎপুরুষ? এ অন্তস্থ তে হলো সপ্তমী তৎপুরুষ। তার মানে এটা কি সপ্তমী তৎপুরুষ সমাস। আর এটা হলো ব্যাস বাক্য হলো এটা, আর এটা হলো সমস্ত পদ। দলনেতা মানে কি? দলের নেতা, দলের নেতা। র বা এর এটা হলো ষষ্ঠী তৎপুরুষ। হ্যাঁ, তার মানে এটা কি ষষ্ঠী তৎপুরুষ সমাস। দলনেতা মানে কি? দলের নেতা হবে ব্যাস বাক্য। দুঃখ প্রাপ্ত কি হবে? দুঃখ কে প্রাপ্ত? কে রে দ্বারা কোন তৎপুরুষ বোঝায়? কে রে দ্বারা যে বিভক্তি, সেই বিভক্তি অনুসারে এটার নামকরণ করা হয়েছে। এখানে একটা দেখেন সোনার বাংলা। আমি যদি বলি সোনার বাংলা, সোনার বাংলা বলতে কি আমি যদি ব্যাস বাক্য করি, এটা ব্যাস বাক্য তো সোনার বাংলাই হবে নাকি? ব্যাস বাক্য যদি সোনার বাংলাই হয় তার মানে এখানে বিভক্তি লোপ পায় নাই। যেটার মধ্যে বিভক্তি লোপ পাবে না সেটাই কি এখানে অলুক তৎপুরুষ সমাস। মানে এখানে বিভক্তি সহ আছে সোনার বাংলা, এই জন্য এটা কি অলুক তৎপুরুষ সমাস। তার মানে এখানে আবার অনেকে বলতে পারেন ওই সময় যে পড়েছিলাম দ্বন্দ্ব সমাস, এটা মধ্যে হাইফেন ছিল, তো এখানে তো মধ্যে হাইফেন নাই, এটা পরপদ প্রাধান্য পেয়েছে। সোনার বাংলা বলতে সোনারকে বোঝা নেই, এখানে বাংলাকে বোঝানো হয়েছে, তাই এটা তৎপুরুষ সমাস। আমি কিন্তু সার কথা এই জন্য আমি অল্প অল্প করে যাচ্ছি।